অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের সিলেবাসে অন্তর্ভুক্ত একটা প্রশ্নের আইটেম হলো ডাব্লিউএইচ কোশ্চেন। এটি অনেক সহজ, খুব সহজে মার্ক তোলা যায় পরীক্ষায়। এই ভিডিওতে ডাব্লিউএইচ কোশ্চেনের বিস্তারিত আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিও দেখলে এই ডাব্লিউএইচ কোশ্চেনের অংশ থেকে যে 5 মার্ক থাকবে তার সম্পূর্ণই পাওয়া যাবে। এখন আমি প্রথম থেকে ডাব্লিউএইচ কোশ্চেন কিভাবে করতে হয় সেটি দেখাচ্ছি। এখন সর্বপ্রথম আমাদের জানতে হবে ডাব্লিউএইচ কোশ্চেন এর একটা সাধারণ গঠন অর্থাৎ স্ট্রাকচার থাকবে। এই স্ট্রাকচারটি প্রত্যেকটা ডাব্লিউএইচ কোশ্চেন করার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাহলে এখানে সর্বপ্রথম থাকবে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে থাকবে একটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব এবং সর্বশেষ কোশ্চেন মার্ক চিহ্ন দিয়ে শেষ করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে পরীক্ষায় যেন কোশ্চেন মার্ক চিহ্নটি দেওয়া হয়। এটি না দিলে কিন্তু সম্পূর্ণ বাক্য লিখলেও এটি ভুল হবে। তাহলে আমরা এক করে শুরু করি। এখন জানতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো। সাধারণত ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে আমরা সেই ছোট থেকেই পরিচিত, যেমন হোয়াট, হু, হুম, হুজ, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এখন ডাব্লিউএইচ করার জন্য অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন করার জন্য কিছু পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনগুলো আমরা দেখব। প্রশ্নের ভিতরে যদি আই, মি, উই, আস অর্থাৎ এই চারটি থাকে, তাহলে এই চারটি পরিবর্তন হয়ে ইউ হবে। তাহলে এই চারটি পরিবর্তন হয়ে ইউ হবে। তারপরে মি বা আওয়ার যদি প্রশ্নে থাকে, তাহলে এই চারটিও এই দুইটি পরিবর্তন হয়ে ইউ হবে। তারপরে যদি প্রশ্নের ভিতরে এম থাকে, তাহলে এম পরিবর্তন হবে, এম পরিবর্তন হয়ে আমরা যখন উত্তর করব সেখানে আমরা লিখব আর। তারপরে প্রশ্নের অংশে যদি ওয়াজ থাকে, ওয়াজ পরিবর্তন হবে হয়ে ওয়ার হবে। এবং যদি শ্যাল থাকে, তাহলে শ্যালও পরিবর্তন হয়ে উইল হবে। তাহলে কথা হচ্ছে ডাব্লিউএইচ করার জন্য প্রশ্নে যদি আই, মি, উই, আস, মাই, আওয়ার, এম, ওয়াজ, শ্যাল অর্থাৎ এই কয়টি যদি থাকে, তাহলে সেইগুলো পরিবর্তন হয়ে যেগুলো যে লাল অংশ করা আছে এইগুলো পরিবর্তিত অংশে বসবে। এখন দেখতে হবে আমরা ডাব্লিউএইচ যে কোশ্চেনটা করব এটা কোন জায়গায় করব, মানে কোন অংশে করব। একটা বাক্যে তো অনেকগুলো ওয়ার্ড থাকে, তাহলে কোন অংশে আমরা ডাব্লিউএইচটা করব সেটা জানার জন্য আমার জানতে হবে বাক্যের ভিতরে প্রোনাউন কোথায় আছে। তাহলে আমরা যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউন অংশে ডাব্লিউএইচ কোশ্চেনটা করতে পারবো। তারপরে সময়, স্থান, বয়স, কেমন, কিভাবে, কেন, এইগুলো যেখানে থাকবে সেখানে আমরা ডাব্লিউএইচ করব। তাহলে যে অংশে প্রোনাউন থাকবে সেই প্রোনাউন অংশটি বাদ দিব, যেখানে সময় থাকবে সেটা বাদ দিব, স্থান, বয়স, কেমন, কিভাবে, কেন এই অংশগুলো যেখানে থাকবে সেই অংশগুলো বাদ দিয়ে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করব। এখন তারপরে আসছে যে কোনগুলো থাকলে মানে কিছু ভার্ব আছে যেই ভার্বগুলো সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে, এইগুলো সবসময় ডাব্লিউএস এর পরে বসবে। আর যদি এগুলো না থাকে তাহলে আমরা সেখানে ডু, ডাজ, ডিড বসাবো। এই যে এখানে আমি স্ট্রাকচারে দেখাইছিলাম যে ডাব্লিউএস এর পরে অক্সিলারি ভার্ব বসবে। এখন প্রশ্নে যদি এই যে এই অক্সিলারি ভার্বগুলো দেওয়া থাকে, তাহলে আমরা এই অক্সিলারি ভার্বগুলোই লিখব ডাব্লিউএস এর পরে। আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা ডাব্লিউএস এর পরে ডু, ডাজ এবং ডিড এই তিনটা বসাবো টেন্স অনুসারে। ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সে এবং ডিড হচ্ছে পাস্ট টেন্সে। এখন আমরা সর্বপ্রথম নিয়ম দেখব ডাব্লিউএস কোশ্চেন করার জন্য। হোয়েন, যেখানে সময় নির্দেশ করবে সেখানে আমরা হোয়েন ব্যবহার করি, মানে হোয়েন দিয়ে সাধারণত সময় বোঝানো হয়। তাহলে আমার যে সাধারণ স্ট্রাকচার ছিল সর্বপ্রথম ডাব্লিউএইচ ওয়ার্ডটি লিখব, ডাব্লিউএইচ ওয়ার্ডটি লিখলাম। তারপরে আছে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট এবং তারপরে প্রিন্সিপাল ভার্ব। এখন আমি এক এক করে শুরু করি। সর্বপ্রথম উদাহরণ হিসেবে দেখা যায় আওয়ার কলেজ ওয়াজ বিল্ট ইন 1941, অর্থাৎ আমাদের কলেজটি 1941 সালে তৈরি করা হয়েছিল। তাহলে এর যদি আমরা এখন ডাব্লিউএইচ কোশ্চেন করি, আমাদের স্ট্রাকচার অনুযায়ী সর্বপ্রথম লিখতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ডটি, তাহলে অর্থাৎ হোয়েন। আমরা স্ট্রাকচার অনুযায়ী হোয়েন লিখলাম। তারপরে বলছে যে আমার অক্সিলারি ভার্ব লিখতে হবে। এখানে অক্সিলারি ভার্ব আগের যে সেন্টেন্স আমার প্রশ্নে দেওয়া ছিল সেখানে কিন্তু দেওয়া আছে ওয়াজ। যেহেতু অক্সিলারি ভার্ব আমার ওয়াজ দেওয়া আছে, তাহলে আমি হোয়েনের পরে ওয়াজ লিখতে পারি। তারপরে স্ট্রাকচার অনুসারে আমাকে সাবজেক্ট লিখতে হবে। এখন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আওয়ার কলেজ, তাহলে আমি আওয়ার কলেজ টু লিখলাম এখানে। কিন্তু একটা বিষয় আছে, আমি কিন্তু সরাসরি আওয়ার লিখতে পারবো না। এই আওয়ারটাকে আমার পরিবর্তন করে লিখতে হবে। এই যেখানে বলছিলাম যদি আওয়ার থাকে তাহলে আমার ইয়োর লিখতে হবে। তাহলে আমি এখানে লিখব ইয়োর,
কলেজ, তারপরে বলেছে প্রিন্সিপাল ভার্ব, এখানে প্রিন্সিপাল ভার্ব আছে বিল্ড, তাই আমি এখানে বিল্ড লিখতে পারি। হোয়েন ওয়াজ ইওর কলেজ বিল্ড, তারপরে কোশ্চেন মার্ক চিহ্ন দিব, এটাই হচ্ছে আমার উত্তর। আওয়ার কলেজ ওয়াজ বিল্ড ইন 1941। এখন উত্তরে লিখবো হোয়েন ওয়াজ ইওর কলেজ বিল্ড। এখন ইওর কেন হলো, আওয়ার পরিবর্তিত হয়ে ইওর হয়েছে, আর ওয়াজটা আসছে আগের সেন্টেন্সে, প্রশ্নে আমার যেহেতু ওয়াজ দেওয়া ছিল আমি ওয়াজটা ওখান থেকে নিছি। বাদ বাকি যে প্রথমে হোয়েন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, যে স্ট্রাকচার অনুসারে প্রথমে হোয়েন, এটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ওয়াজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে এই যে সাবজেক্টটা হচ্ছে যে ইওর কলেজ, তারপরে আছে প্রিন্সিপাল ভার্ব, এই যে বিল্ড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর সর্বশেষে ডাব্লিউএইচ কোশ্চেন। পরের একটা প্রশ্ন আছে, আই সেন্ট হিম অ্যান SMS লাস্ট নাইট। এটা যদি করি তাহলে এখানেও যেহেতু সময় নির্দেশ করেছে তাহলে হোয়েন লিখব। তারপরে এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, তাহলে আমার টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। যেহেতু সেন্ট পাস্ট ফর্ম, সেহেতু আমি এখানে ডিড ব্যবহার করব। হোয়েন ডিড, তারপরে আমাকে বলা আছে যে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তাহলে যেহেতু আই আছে সাবজেক্ট হিসাবে, কিন্তু আমি আই তো লিখতে পারবো না, আমার আয়ের পরিবর্তে ইউ লিখতে হবে, সেহেতু আমি হোয়েন ডিড তারপরে ইউ লিখব। তারপর প্রিন্সিপাল ভার্ব লিখতে হবে, এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে সেন্ট, যেহেতু আগে ডিড ব্যবহার করছি তাহলে আমার পরে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে সেন্ডের, তাহলে সেন্ড। তারপরে আছে হিম অ্যান SMS, এটা হচ্ছে আমার বাদ বাকি যে অংশ সেটা লিখলাম, তারপরে কোশ্চেন মার্ক দিলাম। তাহলে আমি সর্বপ্রথম যে ডাব্লিউএইচ কোশ্চেন সেটা লিখেছি, তারপরে অক্সিলারি ভার্ব দিছি ডিড স্ট্রাকচার অনুসারে, তারপরে যে সাবজেক্ট আছে আই ছিল কিন্তু আই লিখতে পারবো না, আমার যেহেতু পরিবর্তন করতে হবে তাই এখানে ইউ দিছি, এবং তারপরে বাদ বাকি মানে মেইন ভার্ব যেটা প্রিন্সিপাল ভার্ব ছিল সেটা লিখছি, এবং তারপরে বাদ বাকি অংশ হিম অ্যান SMS। তারপরে সে হি ভিজিটেড কানাডা লাস্ট ইয়ার, এটা হচ্ছে বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক, এটা তোমরা কমেন্ট করে জানাবা। তারপরে আছে হোয়ারের ব্যবহার। আমরা সাধারণত জানি কোনো স্থান যদি উল্লেখ করা হয় তাহলে সেখানে হোয়ার ব্যবহার করা হয়, তাহলে স্থান উল্লেখ করলে সেটা হবে হোয়ার, মানে কোনো জায়গা যদি বোঝায়, তাহলে এর স্ট্রাকচারটাও সাধারণ মানে জেনারেল যেটা আছে সেটাই হোয়ার, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে কোশ্চেন মার্ক ব্যবহার করব। তাহলে হি কামস ফ্রম ঝিনাইদা, সে কোথা থেকে এসেছে, ঝিনাইদা থেকে। তাহলে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে স্ট্রাকচার অনুসারে হোয়ার লিখতে হবে, হোয়ার লিখলাম। তারপরে বলেছে যে অক্সিলারি ভার্ব, এই বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই, কিন্তু বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং ভার্বের শেষে এস বা ইএস যোগ করা আছে, তাহলে আমার লিখতে হবে ডাজ। এখন আমাকে এই স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট আনতে হবে। হি থাকলে কোনো পরিবর্তন হয় না, তাহলে আমি হি লিখব। তারপরে লিখতে হবে প্রিন্সিপাল ভার্ব, তাহলে এখানে লিখতে হবে কাম। এখানে কিন্তু পরবর্তীতে এস যুক্ত করা যাবে না, কারণ আমি যেহেতু অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে ব্যবহার করছি, সেহেতু আমার কামের সাথে যে এসটা ছিল সেটা এখানে ডু এর সাথে যুক্ত হয়ে ডাজ হয়েছে, তাহলে হোয়ার ডাজ হি কাম, তারপরে ফ্রম, কোশ্চেন মার্ক দিয়ে শেষ করব। এটাই হচ্ছে উত্তর। তাহলে হি কামস ফ্রম ঝিনাইদা, হোয়ার ডাজ হি কাম, সর্বপ্রথম আমি হোয়ারটা নিছি স্ট্রাকচার থেকে, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ, তারপরে মেইন ভার্ব এই সাবজেক্ট, তারপরে যুক্ত করছি মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, এবং তারপরে বাদ বাকি অংশ। তারপরে আই স দ্য ম্যান ইন ক্যাম্পাস, এটা যদি আমি করি তাহলে আমার ডাব্লিউএস ওয়ার্ডটি আগে লিখতে হবে হোয়ার, তারপরে যেহেতু স কিন্তু পাস্ট টেন্স, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ডিড। তাহলে হোয়েন হোয়ার ডিড, আই থাকলে আমরা বলেছিলাম পরিবর্তন করে ইউ লিখতে হয়, তাহলে আইকে আমরা পরিবর্তন করে ইউ লিখব, হোয়ার ডিড ইউ। তারপরে যেহেতু আমার প্রিন্সিপাল ভার্ব লিখতে হবে, তাহলে এর মানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, হোয়ার ডিড ইউ সি দ্য ম্যান, বাদ বাকি অংশ লিখলাম। তাহলে সর্বপ্রথম আমার স্থান যেহেতু বোঝাইছে তাহলে আমি হোয়ার লিখতে পারি, তারপরে অক্সিলারি ভার্ব যেহেতু এটা এখানে স আছে পাস্ট টেন্স তাই ডিড, তারপরে আয়ের যে
পরিবর্তিত রূপ সেটা ইউ, তারপরে সি দ্য ম্যান। তারপরে আছে রহিম লিভস ইন ঢাকা, এটার উত্তর তোমরা কমেন্টে জানাবা। তারপরে 3 নম্বর যে নিয়মটি আছে এটি হচ্ছে হোয়াট। হোয়াট দিয়ে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন করতে পারি, যখন বাক্যে কোনো বস্তু, পেশা বা প্রাণী বোঝাবে তখন আমরা সেখানে হোয়াট ব্যবহার করব ওই বস্তু, পেশা, প্রাণীর পরিবর্তে। হোয়াটের যে সাধারণ স্ট্রাকচার আছে সেইটিও যে সাধারণ প্রথমে দেখাইছিলাম সেইটার যে স্ট্রাকচার সেইটার এটা একই। সর্বপ্রথম ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব। তাহলে ধরো আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এখানে কিন্তু বস্তু বোঝাচ্ছে এটা, তাহলে আমি এর উত্তরে করতে পারি হোয়াট। যেহেতু আমার স্ট্রাকচারে হোয়াট আছে, হোয়াট দিব, তারপরে আছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবং বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমি সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ব্যবহার করতে পারি, হোয়াট ডু। তারপরে আই যেহেতু আছে, আই কিন্তু বসানো যাবে না, আই পরিবর্তন হয়ে ইউ হবে, আগে বলেছি অনেকবার। তারপরে যে ভার্ব সেটা বসালাম, তাহলে হোয়াট ডু ইউ ইট, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে শেষ করব। তাহলে হোয়াটটা আসতেছে স্ট্রাকচার থেকে, মানে ডাব্লিউএস এর স্ট্রাকচার থেকে। তারপরে যে ডু এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তারপরে ইউ হচ্ছে আয়ের পরিবর্তন হয়ে ইউটা আসছে, তাহলে ইউটা কোথা থেকে আসছে, এই আই, আইটা পরিবর্তিত হয়ে ইউ অর্থাৎ সাবজেক্ট। তারপরে ইট হচ্ছে যে মূল ভার্ব আছে সেই মূল ভার্বটা এখানে বসছে। তারপরে হিজ ফাদার ইজ এ ডক্টর, এটাও তোমরা কমেন্টে আমাকে জানাবে। তারপরে আছে হু, যখন কোথাও ব্যক্তি বোঝাবে, ব্যক্তি বোঝালেই সেটা হু হবে, অর্থাৎ কোনো ব্যক্তি বোঝালেই হু। এখন এই হুটার ব্যবহার দুইভাবে করা হয়। যদি ব্যক্তিকে প্রথমে বোঝাই, মানে একটা বাক্যের যদি প্রথমেই ব্যক্তি থাকে, তাহলে সেইটার উত্তর করার সময় আমরা হু প্লাস ওই বাক্যের যে অংশটা আছে সেটাই আমরা লিখে দেব। তাহলে দেখা যাক, বাঁধানো আছে গ্রেট প্লেয়ার। এখন এটা যেহেতু প্রথমেই ব্যক্তি বোঝাচ্ছে, প্রথমে কিন্তু একজন ব্যক্তির নাম দেওয়া, তাহলে এইটার যে স্ট্রাকচার হবে সর্বপ্রথম হু লিখতে হবে। তাহলে এর উদাহরণ যদি আমি দেখি, বাঁধানো আছে গ্রেট প্লেয়ার, উত্তর করার সময় আমার সর্বপ্রথম স্ট্রাকচার অনুসারে হু লিখব। তারপরে বাদ বাকি যে অংশটা আছে, অর্থাৎ এর পরে যে অংশটুক আছে সেইটুক সরাসরি বসাই দিতে হবে, আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে ওয়াজ এ গ্রেট প্লেয়ার, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে শেষ করতে হবে। অর্থাৎ যদি বাক্যের প্রথমে হু বোঝাই, তাহলে সেই নামের পরিবর্তে হু লিখে বাদ বাকি যে অংশটা আছে সেটা বসাই দিতে হবে। এই দুইটা অংশ কিন্তু একই, উপরের সেন্টেন্সেও যা নিচের সেন্টেন্সেও তাই কোনো পরিবর্তন নাই। কিন্তু যদি এই হু দ্বারা ব্যক্তি শেষের বোঝাই, তাহলে কিন্তু স্ট্রাকচারে পরিবর্তন আসবে। সর্বপ্রথম হু, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব। এর যদি একটা আমরা উদাহরণ দেখি, শি হ্যাজ গিভেন মি এ পেন। এখন এটা যদি আমরা ডাব্লিউএস করি, তাহলে আমার সর্বপ্রথম লিখতে হবে স্ট্রাকচার অনুসারে হু। তারপরে আমার কিন্তু বলেছে অক্সিলারি ভার্ব লিখতে, এই বাক্যে কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া আছে হ্যাজ, তাহলে আমি হ্যাজ লিখতে পারি, হু হ্যাজ। তারপরে সাবজেক্ট লিখতে বলছে, এই বাক্যে সাবজেক্ট দেওয়া আছে কি শি, তাহলে আমি এখানে শি লিখব, হু হ্যাজ শি। তারপরে প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে গিভেন, এই যে গিভেনটা প্রিন্সিপাল ভার্ব, গিভেন লিখব, গিভেন। তারপরে আছে এক্সট্রা অংশ যেটা এ পেন, এ পেন লিখলাম। তাহলে আমার শেষে ব্যক্তি বোঝালে স্ট্রাকচার হচ্ছে হু, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব। এটা কখন হবে, যখন শেষে ব্যক্তি বোঝাবে, প্রথমে ব্যক্তি না, কিন্তু শেষে ব্যক্তি বোঝালে আমার এই সিস্টেমে করতে হবে। অর্থাৎ প্রথমে হু বসাতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব, হ্যাজটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট স্ট্রাকচার অনুসারে, তারপরে গিভেন অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, তারপরে বাদবাকি অংশ এভাবে। আর যদি প্রথমে হু বোঝায়, তাহলে সরাসরি নামের পরিবর্তে হু লিখে বাদবাকি যে অংশটা আছে সেটা লিখে দিলেই হবে। তারপরে 5 নম্বরে আছে হাউ। হাউ এর অনেকগুলো ব্যবহার আছে। যদি হাউ দ্বারা পরিমাণ বোঝাই, কি বোঝাই, পরিমাণ বোঝাই, পরিমাণ বোঝালে আমরা সর্বপ্রথম লিখব হাউ মাস। হাউ দ্বারা যখন পরিমাণ বোঝাবে আমরা সেখানে লিখব হাউ মাস, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব। এখন হি আর্নস অ্যাট 30,000 টিকে পার মান্থ, সে প্রতি মাসে 30,000 টাকা আয় করে, এটা কিন্তু পরিমাণ বোঝাচ্ছে। তাহলে আমার কি লিখতে হবে, সর্বপ্রথম স্ট্রাকচার অনুসারে হাউ মাস। তারপরে আমার বলেছে অক্সিলারি ভার্ব লিখতে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এখানে যে আর্নস আছে, এস আছে, এই এসটা যেহেতু আছে তাহলে আমরা এটা বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে যদি অক্সিলারি ভার্ব না দেওয়া থাকে তাহলে আমাকে ডাজ আনতে হবে। তারপরে যেহেতু সাবজেক্ট লিখতে বলছে, তাহলে আমার এখানে হি দেওয়া আছে সাবজেক্ট, আমি হি লিখলাম সাবজেক্ট। তারপরে প্রিন্সিপাল ভার্ব আর্ন, বাদ বাকি অংশ লিখে দিলাম।
তাহলে পরিমাণ বোঝাতে সর্বপ্রথম লিখতে হবে আমার হাউ, তারপরে মানে অর্থাৎ পরিমাণ বোঝালে হাউ মাছটা আমরা লিখব, তারপরে অক্সিলারি ভার্ব ডাজ, তারপরে হি, তারপরে আর্ন, আর আর্ন হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, তারপরে বাদ বাকি অংশ লিখে দেবো। যখন বয়স বোঝাবে, অর্থাৎ যদি বয়স বোঝাই তাহলে আমরা হাউ ওল্ড কথাটি লিখব। আগে যখন পরিমাণ বোঝাচ্ছিল তখন আমরা কি লিখছিলাম হাউ মাস, কিন্তু যখন বয়স বোঝাবে তখন আমরা সেখানে হাউ ওল্ড লিখব। তারপরে একই নিয়ম অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব। যেমন দি বয় ইজ 20 years old, তাহলে বালকটার বয়স 20 বছর অর্থাৎ 20 বছর। তাহলে আমার স্ট্রাকচার অনুসারে সর্বপ্রথম লিখতে হবে হাউ, তারপরে ওল্ড। এখন তারপরে বলেছে আমার অক্সিলারি ভার্ব, এই বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ, তাহলে আমি ইজ লিখলাম। তারপরে সাবজেক্ট অনুসারে দ্য বয়, তারপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ করব। অর্থাৎ হাওয়ারটা আসছে আমার, যেহেতু বয়স বোঝাইছে তাহলে আমি এখানে হাওয়ার লিখলাম, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট লিখে শেষ করব। যদি দূরত্ব বোঝাই, মানে এক জায়গা থেকে আরেক জায়গার যে কত দূরত্ব এটা যদি বোঝাই তাহলে আমরা হাউ ফার কথাটি ব্যবহার করব। তাহলে তারপরে বাদ বাকি অংশ যা থাকবে সেভাবে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে হাউ ফার ব্যবহার করলে সর্বপ্রথম আমাকে লিখতে হবে হাউ ফার স্ট্রাকচার অনুসারে। এখানে বলা আছে মাই কলেজ ইজ 50 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম মাই হোম, তাহলে আমার কলেজ আমার বাসা থেকে 50 কিলোমিটার দূরে। তাহলে আমি সর্বপ্রথম যেহেতু দূরত্ব বোঝাইছে তাহলে হাউ ফার, তারপরে যেহেতু বলেছে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে যেহেতু ইজ দেওয়া আছে ইজটা লিখবো আমি মানে অক্সিলারি ভার্ব হিসেবে। এখন এখানে একটা পরিবর্তন আছে, মাই দেওয়া আছে, মাই যদি দেওয়া থাকে এটা কিন্তু মাই লিখতে পারবো না। আমি প্রথমে দেখাইছিলাম পরিবর্তনের ভিতরে, এই যে মাই থাকলে আওয়ার ব্যবহার করতে হবে, ইয়র ব্যবহার করতে হবে। তাহলে আমি কিন্তু এখানে লিখতে হবে হাউ ফার ইজ ইয়োর, তাহলে মাই থাকলে ইয়োর লিখতে হবে। তারপরে বাদ বাকি অংশ যেটা আছে ইয়োর কলেজ অর্থাৎ সাবজেক্ট লিখলাম, তারপরে ফ্রম ইয়োর হোম। হাউ ফার হচ্ছে যে যে দূরত্ব বোঝাইছে, তাহলে হাউ ফার লিখলাম। তারপরে যেহেতু ভার্ব আর অক্সিলারি ভার্ব যেটা সেটা ইজ, তারপরে সাবজেক্ট আছে যে ইয়োর, তারপরে কলেজ, ফ্রম ইয়োর হোম। তারপরে আছে কত সংখ্যা বোঝাতে, যদি সংখ্যা বোঝাই, যে কোনো সংখ্যা বোঝাইলে সেটাকে আমরা লিখব হাউ মেনি। হাউ মেনি অর্থাৎ যে সংখ্যা বোঝাচ্ছে সেটাই হচ্ছে হাউ মেনি। দেওয়া আছে হি গিভস 2 ম্যাঙ্গো, এখানে কিন্তু 2 দ্বারা সংখ্যা বোঝাইছে, তাহলে এর উত্তর করার সময় আমাদের সর্বপ্রথম স্ট্রাকচার অনুসারে হাউ মেনি লিখতে হবে। তারপরে যেহেতু অক্সিলারি ভার্ব বলেছে তাহলে অক্সিলারি ভার্বটি লিখব, তারপরে সাবজেক্ট লিখব, তারপরে প্রিন্সিপাল ভার্ব যেটা আছে হি গিভ এটা লিখব। অর্থাৎ সর্বপ্রথম আমাকে লিখতে হবে হাউ মেনি, তারপরে যে অক্সিলারি ভার্ব আছে সেটা, তারপরে সাবজেক্ট এবং তারপরে প্রিন্সিপাল ভার্ব। এভাবে যখন কত সংখ্যা বোঝাবে তখন হাউ মেনি দ্বারা প্রশ্ন করতে হবে। তারপর আছে কতক্ষণ বোঝাতে, যখন সময় বোঝাবে সেখানে ফর বা সিন্স ব্যবহার করতে হবে। যে কোনো সময় উল্লেখ করলে এর স্ট্রাকচারটা হবে হাউ লং, হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, সাবজেক্ট প্লাস বিন। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। এটাকে যেহেতু ফর বা সিন্স আছে, এই বাক্যে কিন্তু ফর বা সিন্স আছে, তাহলে আমাকে হাউ লং ব্যবহার করতে হবে, হাউ লং। তারপরে যেহেতু আমাকে হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা থেকে নিতে হবে, আর প্রশ্নে যেহেতু হ্যাভ দেওয়া আছে তাহলে আমি হ্যাভ লিখলাম। তারপরে যেহেতু আই আছে আই লেখা যাবে না, আয়ের পরিবর্তে আমাকে ইউ লিখতে হবে, আয়ের পরিবর্তে ইউ লিখতে হবে, হাউ লং হ্যাভ ইউ। তারপরে আছে বিন, সাবজেক্টের পরে বিন লিখতে হবে। তারপরে বাদ বাকি যে অংশ আছে ওয়েটিং হার, তারপরে কোশ্চেন মার্ক দিয়ে শেষ করতে হবে। তাহলে যদি কতক্ষণ বোঝাই তাহলে হাউ লং দিয়ে প্রশ্ন করে তারপরে যে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে বিন ব্যবহার করতে হবে। তারপরে আছে কত গভীর বোঝাতে, গভীর বোঝানোর ক্ষেত্রে ডিপ ব্যবহার করতে হবে, হাউ ডিপ। তারপরে কত বার বোঝাতে সেখানে হাউ ওফেন, কত লম্বা বোঝাতে হাউ টল, কত দ্রুত বোঝাতে হাউ ফাস্ট, কত ঠান্ডা বোঝাতে হাউ কোল্ড। অর্থাৎ যদি আমরা এক এক করে দেখি, যখন কোনো কিছু ঠান্ডা বোঝাবে তখন আমরা হাউ কোল্ড ব্যবহার করব, যখন দ্রুত বোঝাবে তখন আমরা হাউ ফাস্ট ব্যবহার করব, লম্বা বোঝানোর ক্ষেত্রে হাউ টল ব্যবহার করব, এবং
কতবার অর্থাৎ কোনো কাজ যে কতবার করা হয়েছে এটা বোঝানোর ক্ষেত্রে হাউ ওপেন ব্যবহার করব। গভীর বোঝানোর ক্ষেত্রে ডিপ ব্যবহার করব। আর কতক্ষণ বোঝালে হাউ লং, কত সংখ্যা বোঝালে হাউ মেনি, তারপরে যদি দূরত্ব বোঝাই তাহলে হাউ ফার, বয়স বোঝানোর ক্ষেত্রে হাউ ওল্ড এবং পরিমাণ বোঝালে হাউ মাস। এগুলোই হচ্ছে হাউ এর ব্যবহার। যদি অ্যাডজেক্টিভ এলওয়াই বাই প্লাস নাউন থাকে তাহলে আমার স্ট্রাকচারটি দাঁড়াবে হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। এই নিয়মটাও গুরুত্বপূর্ণ, এটাও অনেক সময় পরীক্ষাতে আসে। তাহলে সর্বপ্রথম অ্যাডজেক্টিভ বা এলওয়াই বা বাই প্লাস নাউন যদি থাকে প্রশ্নে তাহলে আমার সেটা করতে হবে হাউ অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। এখন যদি আমি উদাহরণ দেখি, হি গোস টু কলেজ বাই বাস, সে কলেজের যায় বাসের মাধ্যমে বা বাসের দ্বারা, তাহলে আমার স্ট্রাকচার অনুসারে সর্বপ্রথম লিখতে হবে হাউ, তারপর স্ট্রাকচারে দেওয়া আছে যে অক্সিলারি ভার্ব, এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং ভার্বের সাথে এস বাই এস যোগ করা আছে তাহলে আমরা ডাজ লিখতে হবে হাউ ডাজ, তারপরে সাবজেক্ট লিখতে হবে হি, তারপরে আছে ভার্ব, তারপরে বাদ বাকি যে অংশটা আছে সেটা লিখতে হবে। তাহলে যদি প্রশ্নে অ্যাডজেক্টিভ থাকে বা এলওয়াই থাকে বা বাই প্লাস নাউন থাকে তাহলে আমাকে হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব এই নিয়মে করতে হবে। এখন দেখবো আমরা হোয়াই, যখন কারণ, বিখ্যাত বা উদ্দেশ্য বোঝাই কোনো বাক্যের ভিতরে তখন আমরা সেখানে হোয়াই দ্বারা প্রশ্ন করে থাকি। এই প্রশ্ন করার জন্য যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। সবগুলোর স্ট্রাকচারই কিন্তু একই, শুধু সর্বপ্রথমে মানে ডাব্লিউএস যেটা থাকবে সেটা লিখতে হবে। তাহলে যশোর ইজ ফেমাস ফর ফ্লেভার, তাহলে যশোর কেন বিখ্যাত? ফুলের জন্য। তাহলে স্ট্রাকচার অনুসারে সর্বপ্রথম হোয়াই, তারপরে অক্সিলারি ভার্ব লিখতে বলা হয়েছে এখানে, তাহলে অক্সিলারি ভার্বটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে আমার ইজ, আমি ওখানে ইজি লিখবো। তারপরে সাবজেক্ট হচ্ছে যশোর, তারপরে মূল ভার্ব লিখতে হবে ফেমাস, তারপরে ফর। তাহলে প্রশ্ন থেকে আমি নিলাম ফেমাস ফর, হোয়াইট আসছে যেহেতু এখানে কেন বিখ্যাত, কারণ বা বিখ্যাত দুইটাই বোঝাচ্ছে, তাহলে যশোর। প্রশ্ন থেকে মানে স্ট্রাকচার থেকে হোয়াই, অক্সিলারি ভার্ব থেকে ইজ, তারপরে সাবজেক্ট হিসাবে আসছে যশোর, তারপরে যে মূল ভার্ব সেটা হচ্ছে ফেমাস। তারপরে আমরা দেখব হুইসের ব্যবহার। যখন কোনোটি বোঝাই বা মানে নির্দিষ্ট করে কোনটি বোঝাচ্ছে তখন আমরা সেখানে হুইস ব্যবহার করি। হুইসের যে স্ট্রাকচার সেটা হচ্ছে হুইস প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। এটা কিন্তু ব্যতিক্রম, অন্যগুলাই কিন্তু আমরা হুইসের মানে ডাব্লিউএস ওয়ার্ডের পরে কোথাও নাউন ব্যবহার করি নাই, এই ক্ষেত্রে কিন্তু নাউনটা ব্যবহার করতে হবে হুইসের পরে। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবো। শি হ্যাজ বট এ রেড কার, সে একটা লাল গাড়ি কিনেছিল। এখন শি হ্যাজ বট এ রেড কার, তাহলে আমার সর্বপ্রথম লিখতে হবে হুইস, হুইস লিখলাম। তারপরে নাউন ব্যবহার করতে বলছে, তাহলে আমার এখানে উপরের বাক্যে নাউন আছে কার, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাজ, তারপরে সাবজেক্ট হিসেবে শি, তারপরে বট। আমার বাক্যটি শেষ। তাহলে হুইচ কার হ্যাজ শি বট, নাউনটা কিন্তু এই যে কার, এটা কিন্তু মানে অন্য কোনো ডাব্লিউএস এ ব্যবহার করা হয় না, মানে ডাব্লিউএস এ পরে নাউন শুধুমাত্র হুইসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরেকটা বিষয় আছে আগেরটাই, যে হোয়াইটটাই। কোনো বাক্যের ভিতরে যদি টু, ইন অর্ডার টু, ফর, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এইগুলো দ্বারা উদ্দেশ্য বোঝাই এবং বিকজ অফ, ইন কেস অফ, সিন্স, অ্যাজ, ডিউ টু, এইগুলো দ্বারা যদি কারণ বোঝাই তাহলেও সেখানে হোয়াই দ্বারা প্রশ্ন করা যায়। তাহলে টু, ইন অর্ডার টু, ফর, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এইগুলো দ্বারা যদি উদ্দেশ্য বোঝাই তাহলে সেখানে কি করা যায়, হোয়াই দ্বারা প্রশ্ন করা যায়। আর বাদ বাকি যেগুলো আছে বিকজ অফ, ইন কেস অফ, সাইন্স, অ্যাজ, ডিউ টু, এইগুলো দ্বারাও যদি বাক্যে কারণ বোঝাই তাহলে আমরা সেখানে কি করতে পারি, হোয়াই দ্বারা প্রশ্ন করতে পারি। একটা উদাহরণ দেখা যায়, লামু, এটাকে আমি কালো করে দিই, ইজ সরি স্টাডিজ more so that she
ক্যান গেট জব। এখানে একজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, লামু। সে পড়াশোনা করতেছে, কেন? সে চাকরির জন্য। এই বাক্যে এই যে সো দ্যাট ব্যবহার করা হয়েছে, সো দ্যাট দ্বারা কিন্তু উদ্দেশ্য বোঝানো হয়েছে। তাহলে আমি আগে বলছিলাম কি, যদি টু, ইন অর্ডার টু, সো টু, ফার, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এইগুলো থাকে এবং এগুলো দ্বারা যদি উদ্দেশ্য বোঝাই, তাহলে সেই বাক্যে হোয়াই দ্বারা প্রশ্ন করা যায়। তাহলে এই বাক্যটা যদি আমি প্রশ্ন হিসেবে করি, তাহলে হোয়াই, প্রথম আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে, যেহেতু বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, স্টাডিজ আছে, হোয়াই ডাজ, তারপরে সাবজেক্ট হিসেবে আছে একটা নাম লামু, তারপরে ভার্ব আছে স্টাডি। এখানে কিন্তু স্টাডিজ লেখা যাবে না, আগে কিন্তু ডাজ লিখছি, তারপরে মোর দিয়ে শেষ। তাহলে হোয়াই ডাজ লামু স্টাডি মোর, এটা হচ্ছে ডাবলএস করার পরে। হুইসের ব্যবহারটি দেখালাম। এখন যদি সেন্টেন্সের শুরুতে দিস, দিস, দ্যাট, দোজ এইগুলো থাকে, এইগুলো যদি থাকে তাহলে তার পরিবর্তে হুইস দিয়ে প্রশ্ন করা যায়। সেন্টেন্সের শুরুতে যদি দিস, দিস, দ্যাট, দোজ এই চারটা শব্দ থাকে, তাহলে তার পরিবর্তে আমরা হুইস দিয়ে প্রশ্ন করতে পারি। যেমন দিস পেন হ্যাজ বট ফ্রম নিউ মার্কেট, এই কলমটি নিউ মার্কেট থেকে কেনা হয়েছে, তাহলে এর প্রশ্ন করা যেতে পারে হুইস। তারপরে পেন হ্যাজ বট ফ্রম নিউ মার্কেট, হুইচ পেন ওয়াজ বট ফ্রম নিউ মার্কেট। এখন তারপরে আছে হুজের ব্যবহার। কার অধিকারে আছে এমন যদি বোঝাই, সেই ক্ষেত্রে আমরা হুজ ব্যবহার করতে পারি। তাহলে হুজ কখন ব্যবহার করি? যে কারোর অধিকারে কোনো কিছু আছে এটা বোঝাই, তখন আমরা হুজ ব্যবহার করবো। যেমন দিস ইজ হিজ পেন, এই কলমটি তার কলম, এখানে কিন্তু অধিকারে বোঝাচ্ছে যে কলমটা তার, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হুজ পেন ইজ দিস। সরাসরি হুজ পেন ইজ দিস এটা আমরা লিখতে পারি। এখন বাক্যের ভিতরে যদি অ্যাপোস্ট্রফি, হিজ বা হার থাকে, তাহলেও সেখানে আমরা হুজ দ্বারা প্রশ্ন করতে পারি। তাহলে কি কি থাকলে? অ্যাপোস্ট্রফিস, হিজ এবং হার থাকলে সেখানে হুজ দ্বারা প্রশ্ন করতে পারি। এখানে স্ট্রাকচার হবে হুজ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। আগেও কিন্তু আমরা একটা দেখছিলাম হুইজ, সেখানে কিন্তু এই যে নাউন ছিল, এখানেও কিন্তু নাউন আছে। এই দুইটা ব্যতিক্রম, মানে হুইজ এবং হুজ, তারপরে নাউন বসে। তারপরে আমরা 8 নম্বরে দেখতে পাচ্ছি এভরিবডি, এভরিওয়ান বা অল থাকলে সেখানে আমরা কি দিয়ে প্রশ্ন করবো? হু দ্বারা, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে নট। তাহলে যদি বাক্যের মধ্যে এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, তাহলে আমরা স্ট্রাকচারে লিখবো হু অক্সিলারি ভার্ব প্লাস নট। এখন একটা উদাহরণের মাধ্যমে দেখি। এভরিবডি হেটস এ লায়ার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে উত্তর লেখার সময় আমরা সর্বপ্রথম স্ট্রাকচার অনুসারে হু, তারপরে যেহেতু অক্সিলারি ভার্ব লিখতে হবে, বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট টেন্স, তাহলে হু ডাজ, অক্সিলারি ভার্বের পরে নট যোগ করতে বলেছে স্ট্রাকচারে, হু ডাজ নট, বাদ বাকি যা আছে তাই, শেষ। তারপরে যদি বাক্যের মধ্যে নোবডি, নো ওয়ান, ওয়ান, নান থাকে, তাহলে সেটাকে আমরা যখন ডাব্লিউএস করবো তখন হুর পরে বাদ বাকি যে অংশটা আছে সেটা লিখে দেবো, মানে এই ওয়ার্ডগুলোর পরিবর্তে আমরা হু লিখবো। তাহলে নোবডি, নো ওয়ান, নান থাকলে এর পরিবর্তে হু লিখে বাদ বাকি যা আছে সেটা লিখে দেবো। হু লাইকস এ লায়ার। এটাই হচ্ছে মূলত ডাব্লিউএস কোশ্চেনে যতগুলো নিয়ম আছে সবগুলোই দেখালাম। এইগুলোর ভিতর থেকে পরীক্ষা আসবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন অনার্স দ্বিতীয় বর্ষের যে কম্পালসারি ইংলিশ আছে সেখানে, বা ডিগ্রির তৃতীয় বর্ষের যে ইংলিশ আছে সেখানেও কোনো প্রশ্নের বাইরে থেকে আসে না। এই নিয়মগুলো ভালোভাবে করলেই সবগুলো নিয়মই জানা হয়ে যাবে। এগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি যদি একবার প্রথম থেকে দেখাই দিই, ডাব্লিউএস কোশ্চেনের যে সাধারণ স্ট্রাকচার সেটা, এটা ডাব্লিউএস ওয়ার্ডগুলো কী কী এবং কী কী পরিবর্তন হবে, এই পরিবর্তনগুলো পরীক্ষার হলে খেয়াল রাখতে হবে। এই পরিবর্তনগুলো অনেক সময় ভুল হয়। তারপরে কোন অংশে ডাব্লিউএস করতে হবে এটাও একটা জানার বিষয়, না হলে তো আমরা বুঝতে পারবো না। তারপরে যদি এই শব্দগুলো, এই যে অক্সিলারি ভার্বগুলো থাকে প্রশ্নে, তাহলে আমাদের এই প্রশ্নগুলোই লিখতে হবে, মানে অক্সিলারি ভার্বগুলো লিখতে হবে। আর যদি না থাকে তাহলে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করবো টেন্স অনুসারে। তারপরে হোয়েনের ব্যবহার দেখলাম, হোয়ারের ব্যবহার, হোয়াটের ব্যবহার, তারপরে হুর ব্যবহার, মানে কোথায় কোনটা বসে। হাওরের ব্যবহার অনেকগুলো আছে, যেমন পরিমাণ, বয়স, দূরত্ব, সংখ্যা, কতক্ষণ। তারপরে হোয়ের ব্যবহার আছে কারণ বিখ্যাত উদ্দেশ্য বোঝাই। হুইজের ব্যবহার আছে কোনটি বোঝাতে ব্যবহার করা হয়, হুজ কারোর অধিকারে থাকলে বোঝানো হয়। এবং এভরিবডি, এভরিওয়ান আর নোবডি, নো ওয়ানের ক্ষেত্রে আলাদা একটা নিয়ম আছে।